হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ওয়েট ফর জব। আজকে আমরা রিসেন্ট যে আরআরবি এনটিপিসি পরীক্ষা হলো সেখানে যে এক্সামগুলো, যে কোশ্চেনগুলো এসেছে ম্যাথের, সেগুলো আমরা আলোচনা করব। দেখো, ফার্স্ট কোশ্চেন কি বলেছে যে সোনু একা 125 দিনে একটি টেবিল তৈরি করতে পারে। মনু একা এটা 250 দিনে করতে পারে। মনু কাজ শুরু করে 75 দিন কাজ করে, বাকি কাজ সোনু কত দিনে করতে পারবে। দেখো, অঙ্কটা খুবই সহজ, কোনো অসুবিধা নেই, খুবই সহজ একটা প্রশ্ন। কি বলেছে যে সোনু একটা কাজ 125 দিনে করতে পারে। তাহলে সোনুর কাজ হচ্ছে 125 দিনে, মনু যে রয়েছে সে কাজটা করতে পারে 250 দিনে। তাহলে যখনই আমরা সময়ে আর এরকম কাজের অঙ্ক থাকবো, সেরকম দিনগুলোকে আমরা প্রথমে লসাগু করবো। বুঝতেই পারছি 125 আর 250 লসাগু কত হবে? 250 হবে, 250 হবে এর লসাগু। এবার এদের এফিসিয়েন্সি আমরা বের করবো। 125 কতই 250 হয়? 125 2-এ 250 হয়, 250 1-এ 250 হয়। খুবই সহজ। তার মানে 125 হচ্ছে মোট কাজ, 2 হচ্ছে সোনুর এফিসিয়েন্সি, 1 হচ্ছে মনুর এফিসিয়েন্সি। এবার বলেছে মনু কাজ শুরু করে মানে 35 দিন কাজ করে। তাহলে মনু যদি 35 দিন কাজ করে, তাহলে 35 দিনে সে কত ইউনিট কাজ করবে? 35 গুণিত 1 মানে 75 গুণিত 1 75 ইউনিট কাজ করবে। তাহলে বাকি কাজ কতটা রয়েছে? বাকি কাজ 250 থেকে আমরা 75 বিয়োগ করে দেবো, কারণ 75 ইউনিট অলরেডি মনু করে ফেলেছে। তাহলে বাদ দিলে আমরা কত পাবো? 5, এটা আমাদের 4 মানে 14, মানে আমাদের হবে 7 আর 1। খুবই সহজ, আমরা আশা করি বুঝলাম। তাহলে 175 ইউনিট কাজ বাকি রয়েছে। তাহলে এই 175 ইউনিট কাজ কে করবে? সোনু করবে। সোনুর এফিসিয়েন্সি কত? সোনুর এফিসিয়েন্সি 2, সেই জন্য আমরা 175কে 2 দিয়ে ভাগ করব। তাহলে কত হবে? 2 8 16 আর 15 রয়েছে, 2 7 14.5, তাহলে 87.5 দিন বাকি কাজ করতে সোনুর সময় লাগবে। তাহলে অপশন আমাদের ডি। আশা করি বোঝা গেছে। চলো পরবর্তী প্রশ্ন, অ্যান্সার দেখতে পাচ্ছ অপশন ডি। আচ্ছা, পরবর্তী অঙ্কে যাওয়ার আগে তোমরা এখান থেকে অধ্যায় ভিত্তিক ম্যাথমেটিক্স ডব্লিউবিপির কোশ্চেন, কেপি, জিকে, রেলওয়ের প্র্যাকটিস সেট তোমরা পাবে খুবই স্বল্প মূল্যে। নিজের হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো, অথবা ডিসক্রিপশন বক্স থেকে তোমরা পিডিএফ কেনার লিঙ্ক পেয়ে যাবে। এগুলো তোমাদের পরবর্তী যে এক্সামগুলো রয়েছে সেগুলোর জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। চলো পরবর্তী প্রশ্ন, আরআরবি এনটিপিসির যে 3 জনের বর্তমান বয়সের অনুপাত রয়েছে 3:5:7। 6 বছর আগে বয়সের যোগফল যদি 87 থাকে, তাহলে বর্তমান বয়স কত? তাহলে বর্তমান বয়সের অনুপাত 3:5:7। তাহলে আমাদের বর্তমান বয়স 3x, 5x এবং 7x, কমন অনুপাত আমরা ভেবে নিলাম। এবার আমরা কি করব? 6 বছর আগে, তাহলে 6 বছর আগে, এখন যার বয়স 3x বছর, 6 বছর আগে তার বয়স কত ছিল? তার বয়স ছিল 3x - 6। 5x যার ছিল তার ছিল 5x - 6, আর 7x যার ছিল 7x - 6। 6 বছর আগে প্রত্যেকের বয়স 6 করে কমবে। এদের বয়সের যোগফল 87। খুবই সহজভাবে 3x - 6 প্লাস 5x - 6 প্লাস 7x - 6 সমান কত? 87। খুবই সহজ। এবার আমরা x যুক্ত যে রাশিগুলো রয়েছে তাদের যোগফল বের করব। 3x, 5x, 7x যোগ করলে কত হচ্ছে? 15x। বিয়োগ 6 3 বার রয়েছে, 6 3 18 সমান হচ্ছে 87। ব্যাস, খুবই সহজ। 15x সমান কত হবে? 87-র সঙ্গে 18 যোগ করব, তাহলে অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে 8 7 15-র 5 হাতে রয়েছে 1, 9 8 9 8 1 9 105। তাহলে 15 কত হয়? 105। 15-র নামটাই আমরা যদি করি 15 5 75, 15 90, 15 7 105। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে এক্স এর মান হচ্ছে 7। তাহলে বর্তমান বয়স কত হচ্ছে? যার বয়স 3x ছিল, তাহলে তার বয়স কত? 7 3 21 বছর। যার বয়স 5x ছিল তার বয়স কত? 7 5 35 বছর। যার বয়স 7x ছিল তার বর্তমান বয়স কত? 7 7 49 বয়স। তার মানে 21 25 আর 49। তাহলে অ্যান্সার হচ্ছে অপশন সি। আশা করি বোঝা গেছে। চলো দেখো, অ্যান্সার হচ্ছে অপশন সি। বোঝা গেছে আশা করি। চলো পরবর্তী অঙ্ক। একটি গোলকের ব্যাসার্ধ হচ্ছে 3.5 সেমি, গোলকের মোট পৃষ্ঠের ক্ষেত্রফল কত? খুবই সহজ প্রশ্ন। ব্যাসার্ধ আর হয়, গোলকের ব্যাসার্ধ আমরা আর ধরলাম, তাহলে গোলকের মোট পৃষ্ঠের ক্ষেত্রফল খুবই ছোট্ট একটা সূত্র, 4πr²। এটা সূত্র হয়ে থাকে, তাহলে আমরা এর মান বসালেই হবে। 4 × পাই মানে কি? পাই এর মান আমরা জানি 22/7, এবং r² মানে যে ব্যাসার্ধ তার দ্বিগুণ,
মানে 3.5 ইন্টু 3.5। 3.5কে আমরা লিখতে পারি 35 ইন্টু 35 কেননা কাটাকাটির সুবিধের জন্য। তাই আমরা এবার কাটাকাটি করে নেব। 7 5 35, 5 2 10, 2 11 কাটাকাটি হলো। এবার হচ্ছে 2 2 4, তাহলে 2 5 10, 5 7 35। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কি 2 গুণিত 7 গুণিত 11। তাহলে 2 7 গুণ করলে 14, 14 গুণিত 11 করলে হয় 154 বর্গ সেন্টিমিটার। অপশন ডি আমাদের অঙ্কটা হলো। খুবই সহজ প্রশ্ন। দেখো অ্যান্সার হচ্ছে আমাদের অপশন ডি। আশা করি বোঝা গেল। চলো পরবর্তী অঙ্ক কি বলেছে। একটি বাস নির্ধারিত সময়ের চেয়ে 60 মিনিট দেরিতে ছেড়েছিল, কিন্তু সময় মতো 300 কিলোমিটার দূরত্বে তার গন্তব্যে পৌঁছানোর জন্য এটিকে তার স্বাভাবিক গতিবেগের থেকে 10 কিলোমিটার পার ঘন্টা বাড়াতে হয়েছিল। বাসের স্বাভাবিক গতিবেগ কত? খুবই সহজ প্রশ্ন, একটু অন্যরকম বাট খুবই সহজ প্রশ্ন। মনে করি বাসের স্বাভাবিক গতিবেগ x কিলোমিটার পার ঘন্টা। খুবই সহজ। এবার বাসটা কতটা ডিস্টেন্স গিয়েছে? 300 কিলোমিটার। তাহলে আমরা যদি দূরত্ব ডিভাইডেড বাই গতিবেগ ভাগ করি, মানে 300 ডিভাইডেড, তাহলে কি পাবো? সময়। এবার একবার বলেছে সময় গতিবেগ তার 10 কিলোমিটার পার আওয়ার বাড়ানো হয়েছে। খুব ভালো কথা। তাহলে সেক্ষেত্রে সময় লাগবে কত? 300 ডিভাইডেড বাই এক্স প্লাস 10, কারণ গতিবেগ যা ছিল তার থেকে আর 10 বাড়ানো হয়েছে। এবার দেখো গতিবেগ যদি বাড়ানো হয় তাহলে সে কম সময়ে পৌঁছবে। তাহলে এটা আমরা যদি বিয়োগ করি তাহলে আমরা কত পাবো? 60 মিনিট মানে 1 ঘন্টা। ব্যাস, সেখান থেকে আমরা এক্স এর মান বের করলেই আমরা উত্তর পেয়ে যাব। কত হচ্ছে দেখো, তাহলে এক্স এক্স ইন্টু এক্স প্লাস 10 আমাদের লসাগু হবে। এবার দেখো 300 রয়েছে, আমরা যদি 300 এদিকে ভাগ করে দিই 100 ডিভাইডেড বাই 300 হয়ে যাবে। আর উপরে কি হবে? এক্স প্লাস 10 মাইনাস এক্স। ব্যাস, কাটাকাটি আমরা করে নিলাম। তাহলে কোনাকুনি গুণ করলে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 10x সমান 3000। তাহলে এখানে আমরা বলছি এক্স স্কোয়ার প্লাস 10x মাইনাস 3000 সমান 0। আশা করি বোঝা গেল। এবার দেখো, এবার আমাদের কি করতে হবে? মিডল টার্ম বা মধ্য সহগ বিশ্লেষণ করতে হবে। এটাকে আমরা কিভাবে করবো? দেখো 3000 রয়েছে, এটাকে আমাদের 10 বানাতে হবে। তাহলে আমরা কিভাবে করতে পারি? দেখো 20 গুণিত 15 আমরা যদি গুণ করি, দেখো কত হচ্ছে? 5 30, 300। আচ্ছা, তার মানে আমাদের হচ্ছে 3000 যেটা রয়েছে সেটাকে আমাদের ফ্যাক্টরাইজ করতে হয়। সেখান থেকে আমরা 10 আমরা এখান থেকে অ্যাডজাস্ট করতে পারবো। ঠিক আছে, এক্স প্লাসটা, হ্যাঁ, তাহলে 10 আমরা এখানে অ্যাডজাস্ট করতে পারবো। তাহলে আমাদের কত হচ্ছে? তারপর ধরো 3 করলে 1000, 2 করলে 500, 5 করলে 100। আচ্ছা, তাহলে 5 দিয়ে 10 বিয়োগ কত হবে? 130, আর হচ্ছে 2 করলে আমাদের 50। কত হচ্ছে দেখো? 5 দিয়ে 10 60, 60 মাইনাস 50 যদি আমরা করি তাহলে 6 5 300 হয়ে যাচ্ছে। তাহলে আমরা এক্স প্লাস 60 এবং এক্স মাইনাস 50 যদি আমরা করি তাহলে আমাদের মিডল টার্ম হবে। তাহলে এখান থেকে কি হবে? এক্স এর মান হয় 50 হবে অথবা এক্স এর মান মাইনাস 60 হবে। এবার মাইনাস 60 সম্ভব নয়, কেন? কারণ নেগেটিভ সংখ্যা গতিবেগ হতে পারে না। তাহলে এক্স এর এক্সটা কত হচ্ছে? অ্যান্সার হচ্ছে 50। তাহলে আমরা গতিবেগ বললাম বাসের স্বাভাবিক গতিবেগ 50 কিলোমিটার পার ঘন্টা। আশা করি বোঝা গেল। তো অ্যান্সার হচ্ছে এ। পরবর্তী প্রশ্ন, 22 জন শিক্ষার্থীর একটি ক্লাসের গড় ওজন 42 কেজি। 33 এবং 39 কেজি দুজন ছাত্র শিক্ষার্থী যোগদান করলে 42 জন শিক্ষার্থীর ওজনের গড় কত হবে? খুবই সহজ প্রশ্ন। 22 জন ছাত্রের গড় বয়স 42, তাহলে 22 জন ছাত্রের মোট ওজন 22 ইন্টু 42, তাহলে গুণ করলে কত হবে? 22 2 84 গুণিত 11 সমান কত হবে? 84 গুণিত 11 আমরা যদি গুণ করি 84 ইন্টু 84, তাহলে হবে আমাদের 9 2 4 924 কেজি। এবার দুজন যোগ হয়েছে কত? একজন হচ্ছে 33 আর একজন হচ্ছে 39। আমরা যোগ করব। যোগ করলে আমাদের কত হবে? 4 3 7, 9 7 16 6 হাতে রয়েছে 1, আর 3 দিয়ে 6 6 7 8 9 996 কেজি। তাহলে 996 কেজি ওজন কতজনের? 24 জনের। তাহলে গড় কত হবে? 996কে আমরা ভাগ করব কত দিয়ে? 24 দিয়ে, কারণ 24 জন ছাত্রছাত্রী রয়েছে। তাহলে ভাগ করব, তাহলে 24 দিয়ে ভাগ করলে আমাদের কত হবে?
আমরা হচ্ছে আগে একটু ছোট করে নিই। 996 ডিভাইডেড বাই 24, 2 দিয়ে ভাগ করলাম, 2 12, 2 4 8, 2 9 18, 2 8 16। আবার আমাদের 2 দিয়ে যাবে 2 6, তাহলে 2 2 4, 2 4 8, 2 9 18, তাহলে 249 কে আমরা 6 দিয়ে ভাগ করব। তাহলে 6 4 24, তাহলে 9 রইল, 6 1 6, 3 রইল, দশমিক বসানোর জন্য 0, 6 5 30, তাহলে 41.1 কেজি, 41.5 কেজি। তাহলে অপশন এ আমাদের উত্তর। আশা করি বোঝা গেল। দেখো অ্যান্সার অপশন এ, খুবই সহজ। পরবর্তী প্রশ্ন, খুবই সহজ প্রশ্ন। ধার্য মূল্য 11,800 টাকা, বিক্রয় মূল্য 7,788 টাকা, তাহলে ছাড় কত পার্সেন্ট? দেখো ধার্য মূল্য থেকে যতটা ছাড় দেবো তাতেই বিক্রয় মূল্য হবে। তাহলে আমরা 11,800 ধার্য মূল্য থেকে বিক্রয় মূল্য 7,788 বাদ দেবো। তাহলে কত টাকা হচ্ছে? 2 1 0 4, তাহলে 4,112 টাকা এটা ছাড়। তাহলে এই 4,012 টাকা কত টাকার উপরে ছাড়? ধার্য মূল্যের উপরে ছাড়, 11,800 টাকার উপরে ছাড়। তাহলে এটা কত শতাংশ বের করলেই আমরা ছাড় পেয়ে যাব, এটাই তো ছাড়। তাহলে ছাড় কত পার্সেন্ট? তাহলে আমরা কাটাকাটি করবো, 0 0 0 0 118 আমাদের রয়েছে। তাহলে 118কে 4,012 দিয়ে আমাদের, তাহলে 2 দিয়ে কাটবো, 2 5 10, 2 9 18, 2 2 4 0 0, 2 6 12। এবার আমাদের 2006কে আমরা 59 দিয়ে ভাগ করব। তাহলে 9 5 3 15, তাহলে 9 3 27 7, হাতে রয়েছে 2, 5 3 15 16 17 177, তাহলে 3, তাহলে কত রইল? 2 236। তাহলে 9 4 9 4 36 হাতে রয়েছে 3, 5 4 20 23, তাহলে কত পার্সেন্ট ছাড়? 34% ছাড়। খুবই সহজ প্রশ্ন, অপশন বি আমাদের অ্যান্সার। আশা করি বোঝা গেল। দেখো পরবর্তী প্রশ্ন বলেছে 7 জন শিক্ষার্থীর গড় নম্বর ছিল 130, কিন্তু পরে দেখা গেল একজন শিক্ষার্থীর নম্বর ভুলভাবে 32-এর পরিবর্তে 23 হিসেবে বসানো হয়েছে। তাহলে নম্বরের সঠিক গড় কত? খুবই সহজ। 13 জন শিক্ষার্থীর আমাদের গড় নাম্বার আমরা বের করেছি 130, তাহলে 13 গুণিত 130 হবে মোট নাম্বার। তাহলে 13 13 আমরা গুণ করেছি, 13 13 জানি 169 169 0, এটা হচ্ছে মোট। এবার দেখা গেছে 32-এর পরিবর্তে 23 প্রবেশ করানো হয়েছে। তাহলে এই 1690 এর মধ্যে নিশ্চয়ই 23 আছে। তাহলে আমি সেই 23 সংখ্যাটাকে আগে বাদ দিয়ে দেবো। তাহলে 23 আমি বাদ দিয়ে দেবো, আর তার সঙ্গে আমরা 32কে যোগ করে দেবো। খুবই সহজ, ঠিক আছে? হ্যাঁ, তাহলে আমরা এই সংখ্যা থেকে 23 বাদ দেব আর 32 যোগ করব, কারণ 23 বসানো হয়েছে 32-এর পরিবর্তে। তার মানে আমরা কি করব? 1690 থেকে, বা দেখো -23 প্লাস 32, মানে অ্যাকচুয়ালি আমাদের কত বাড়াতে হবে? 7 2 এর 9, 9 আমাদের বাড়াতে হবে। তাহলে আমরা 9 যোগ করব, তাহলে কত হচ্ছে? 1699। তাহলে 1699 কত জনের? 13 জনের। তাহলে সঠিক গড় কত হবে? এটাকে আমরা 13 দিয়ে ভাগ করব। তাহলে 13 দিয়ে ভাগ করলে 13 13 169, 9 শূন্য বসাবো, শূন্য বসানোর জন্য 9 ভাগ শেষ থাকবে, তাহলে 130 এবার দেখো শূন্য, তাহলে 13 3 39, 13 4 13 5 13 6 78 হইল। তাহলে এটা হচ্ছে আমাদের 2 1 0। তাহলে 13 9 আমাদের হচ্ছে, হ্যাঁ, তাহলে 9 7 9 5 45, 9 7 9 3 27 7, হাতে রয়েছে 2, 9 2 11। তার মানে দেখো এটা কন্টিনিউ চলবে। তাহলে 13.69 এটা হবে আমাদের সঠিক গড়। আশা করি বোঝা গেল। তাহলে দেখো অঙ্কগুলো কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে, ঠিক আছে? এরকম আরো অঙ্ক করতে বা অঙ্ক আমাদের এরকম দেখতে আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।